প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। বরাবরের মতো আমি আজকে তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রাণীবিজ্ঞান নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি শ্রেণীবিন্যাসের ভিত্তির অধিকাংশ অংশটুকুই পড়িয়েছি। আজকে আমি বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব, পাশাপাশি কয়েকটি পর্ব নিয়ে আলোচনা করব। দেখো, সিলোম বাদ ছিল, তোমরা জানো সিলোম আসলে কি? সিলোম শব্দের অর্থ হচ্ছে গহ্বর। এক্ষেত্রে পুষ্টিকনালী এবং দেহ প্রাচীরের মাঝখানে যে গহ্বর, সেটাকে মূলত সিলোম বলে। অর্থাৎ প্রত্যেকটা প্রাণীরই আমরা জানি পুষ্টিকনালী থাকে। পুষ্টিকনালী ছাড়াও থাকে কি, যেমন সাপোজ এইটা হলো পুষ্টিকনালী। যদি আমরা এটা চিন্তা করি সহজ সরলভাবে, এই পুষ্টিকনালীর এই অংশটা এটা যদি আমরা মুখছিদ্র চিন্তা করি, এটা যদি পায়ুছিদ্র চিন্তা করি, তাহলে এটা হলো পুষ্টিকনালী। আর দেহ প্রাচীরটা থাকবে বাহির দিক দিয়ে, এদিকে দেহ প্রাচীর, এই হলো দেহ প্রাচীর। তাহলে এই দুইটো মাঝখানে, এই যে পুষ্টিকনালী এবং দেহ প্রাচীরের মাঝখানে যে এই জায়গাটাই হলো সিলোম। তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না। এই সিলোমের উপর ভিত্তি করে প্রাণীদেরকে মূলত তিন ভাগে ভাগ করা হয়। একটা হলো অ্যাসিলোমেট, আর একটা হলো সিউডোসিলোমেট, আর একটা হলো সিলোমেট। খেয়াল করো, এক্ষেত্রে তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো অ্যাসিলোমেট, অর্থাৎ এদের দেহ প্রাচীর এবং পুষ্টিকনালীর মাঝখানে কোনো ফাঁকা নেই। এই যে দেখো তোমরা, এই যে কমলা কালার এই অংশটা পুরা কি দ্বারা পূর্ণ? মূলত গুণার দ্বারা পূর্ণ অথবা মেসেনকাইম দ্বারা পূর্ণ থাকে। এই জন্য এদেরকে বলা হয় এসিলোমেট বা সিলোমবিহীন প্রাণী। যেমন প্লাটিহেলমিনথেস পর্ব প্রাণীদের। আমরা চলে যাব সিউডোসিলোমেট। সিউডো শব্দের অর্থ হচ্ছে ভুয়া, অর্থাৎ দেহ প্রাচীর হলো, আমি আবার দেখাচ্ছি, দেহ প্রাচীর হলো এই অংশটা হলো দেহ প্রাচীর, আর এটা হলো পুষ্টিকনালী। তাহলে এই দুই গহ্বরের মাঝখানে যে অংশটা, এটা হলো সিলোম। এই সিলোমের এই দুই প্রাচীরের মাঝখানে এখানে কোনো আবরণ নেই, অর্থাৎ আলাদা আবরণ নেই। এটা হচ্ছে পুষ্টিকনালীর আবরণ, এটা হলো দেহ প্রাচীরের আবরণ। এই অংশে একটা আবরণ যদি থাকতো এবং এখানে যদি একটা আবরণ থাকতো, যেটার নাম হলো পেরিটোনিয়াম, তাহলে সেটা হয়ে যেত প্রকৃত সিলোম বা ইউসিলোমেট। এই জন্য এটাকে সিউডোসিলোমেট বলা হয়। আমি এখানে দেখো সহজভাবে, এই যে এটার উপরে কোনো আবরণ নাই, পুষ্টিকনালীর উপরে কোনো আবরণ নাই, এই জন্য এটাকে বলা হয়েছে সিউডোসিলোমেট। অর্থাৎ যে সকল দেহ গহ্বরে পুষ্টিকনালী ও দেহ প্রাচীরের মাঝখানে কোনো পেরিটোনিয়াম থাকবে না, পেরিটোনিয়ামবিহীন গহ্বর থাকবে, তখন সেইগুলোকে বলা হয়, সেই সমস্ত প্রাণীদেরকে বলা হয় সিউডোসিলোমেট। আর সেই গহ্বরটাকে বলা হয় সিউডোসিল ইউসিলোমেট। দেখো খেয়াল করো, এক্ষেত্রে প্রকৃত আবরণ আছে, যে দেহ প্রাচীর, এই অংশটা হলো দেহ প্রাচীর, আর ওটা হলো কি, এই অংশটা হলো দেহ প্রাচীরের ভিতরের দিকে পেরিটোনিয়াম, আর এটা হলো পুষ্টিকনালীর বাইরের দিকে পেরিটোনিয়াম। এটার নাম হলো প্যারাইটাল পেরিটোনিয়াম। এই অংশটার নাম হলো প্যারাইটাল পেরিটোনিয়াম, আর এটার নাম হলো ভিসেরাল পেরিটোনিয়াম। এগুলোর নাম হচ্ছে মেসোডাম থেকে উদ্ভূত। এই পেরিটোনিয়াম দ্বারা আবৃত যে সাদা গহ্বরটা, এই গহ্বরটাকে বলা হয়েছে সিলোম। এই টোটাল গহ্বরটা হলো কি সিলোম, এদিক দিয়ে পুরো সিলোম। এর দেহ একটা প্রাণীকে কিন্তু এখানে প্রস্থচ্ছেদ করা হয়েছে। এই যে এই অংশটা হলো সিলোম, এই অংশটাকে কি বলা হয়? সিলোম। এইটা হলো দেহ প্রাচীর, এই অংশটা দেহ প্রাচীর, আর এটা হলো কি পুষ্টিকনালী। তাহলে দুই
প্রাচীরের মাঝখানে যে গহ্বরটা, এটা একটা পর্দা দ্বারা আবৃত, এই যে কালো পর্দা, এটা পেরিটোনিয়াম। এই জন্য এটার নাম হয়ে গেল কি প্রকৃত সিলম। ইংরেজিতে বলা হয় ইউসিলোমেট বা ইউসিল। ইউসিল হচ্ছে গহ্বর, প্রকৃত গহ্বর, আর ইউসিলোমেট হচ্ছে যাদের দেহে ইউসিল থাকবে তাদেরকে ইউসিলোমেট বলে। তারপরে শ্রেণীবিন্যাসের ভিত্তি হলো পৌষ্টিকনালী। কিছু কিছু প্রাণীদের কি থাকে না, পৌষ্টিকনালী থাকবে না, অর্থাৎ তাদেরকে বলা হয় প্যারাজোয়া, যেমন পরিভেরা পর্বভুক্ত প্রাণী। আর যাদের দেহে পৌষ্টিকনালী উপস্থিত থাকে এদেরকে বলা হয় অ্যান্টেরোজোয়া, যেমন নিডারিয়া থেকে কর্ডাটা, সি টু সি, মানে সি দিয়ে হচ্ছে নিডারিয়া আর সি দিয়ে হলো কর্ডাটা। এদের দেহে মূলত পৌষ্টিকনালী থাকবে, এই জন্য এদেরকে বলা হচ্ছে অ্যান্টেরোজোয়া। এবার আমরা চলে যাব শ্রেণীবিন্যাসের নীতি। শ্রেণীবিন্যাস কেন করা হয়? শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য নির্ধারণের জন্য মূলত শ্রেণীবিন্যাস করা হয়, অর্থাৎ প্রত্যেকটা প্রাণীকে কি কি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এদেরকে শ্রেণীবিন্যাস করা হয়, সেই বৈশিষ্ট্যগুলো এখানে নির্ধারিত হয়। তারপরে শনাক্ত করা হয়। শ্রেণীবিন্যাস করতে গেলে প্রত্যেকটা প্রাণীকে আইডেন্টিফিকেশন করতে হয়। তারপরে এদেরকে র্যাঙ্কিংভুক্ত করতে হয় বা ক্যাটাগরিভুক্ত করতে হয়, অর্থাৎ এটা কোন পর্বের, কোন শ্রেণীর, কোন বর্গের, কোন গোত্রের বা কোন গণ। এই যে র্যাঙ্কিংভুক্ত করাকে বলা হয়েছে ক্যাটাগরিজেশন বা র্যাঙ্কিং। দেখো শ্রেণীবিন্যাসের ধাপসমূহ, অর্থাৎ শ্রেণীবিন্যাসের ধাপ এক্ষেত্রে 7টা দেখানো হয়েছে। এটা ক্যারোলাস লিনিয়াস, তিনি শ্রেণীবিন্যাসকে বিভিন্ন স্তরে সাজিয়ে বর্ণনা করার জন্য মূলত প্রধান 7টি ধাপ নিয়ে আলোচনা করেছেন। এছাড়াও এগুলোর আরও উপধাপ আছে, সেক্ষেত্রে মায়ার আবার কতগুলো ধাপ দিয়েছেন। আমরা শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন ধাপ হলো প্রজাতি, অর্থাৎ প্রজাতি বলতে একদল চারিত্রিক মিলসম্পন্ন একদল প্রাণী গোষ্ঠী বা জীবগোষ্ঠীকে বোঝায়, যারা নিজেদের মধ্যে যৌন মিলনে বা যৌন প্রজননে বা প্রজননে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম, তাদেরকে মূলত প্রজাতি বলা হয়। আমরা চলে যাব গণ, অর্থাৎ কতগুলো একই আকার আকৃতি সম্পন্ন বা একই প্রজাতি মিলে একটি গণ হয়, কতগুলো গণ মিলে একটা গোত্র হয়, এক বা একাধিক গণ মিলে একটা গোত্র হয়, মূলত এক বা একাধিক গোত্র মিলে একটা বর্গ হয় বা অর্ডার হয়, এক বা একাধিক বর্গ মিলে কতগুলো শ্রেণী হয়, আর এবং এক বা একাধিক শ্রেণী নিয়ে কতগুলো পর্ব হয়, একটি পর্ব হয়, এক বা একাধিক পর্ব নিয়ে একটি রাজ্য হয়। তা আমরা আবারও বলবো যে শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন ধাপ হলো প্রজাতি। একাধিক প্রজাতি মিলে একটা গণ হবে, একাধিক গণ বা একটি গণ মিলে একটা গোত্র হবে, একাধিক গোত্র মিলে একটি বর্গ হবে, একাধিক বর্গ মিলে একটি শ্রেণী হবে, এক বা একাধিক শ্রেণী মিলে একটি পর্ব হবে এবং এক বা একাধিক পর্ব মিলে একটি রাজ্য হবে। তা আমরা যদি মানুষের কথা চিন্তা করি, দেখো মানুষ এবং বানর এরা অনেকগুলো প্রজাতি মিলে হলো মানুষ। মানুষ কি হোমোসেপিয়েন্স মনে করো, বানর বিড়াল হলো ফেলিস। তাহলে এগুলো মিলে যদি আমরা হোমোসেপিয়েন্স, হোমো হচ্ছে গণ এবং সেপিয়েন্স সব প্রজাতি দুটোকে মিলে হয়। কতগুলো প্রজাতি মিলে যদি একটা গণ হয়, যেমন হোমো একটা গণ, এক বা একাধিক প্রজাতি মিলে একটা গণ হয়, তো হোমো অধীনেই মূলত আমরা একটা মাত্র প্রজাতি আছে হোমোসেপিয়েন্স। আমরা যদি অন্য জিনিস চিন্তা করি, যেমন আমরা যদি নাজা চিন্তা করি, একটা আছে নাজা, আরেকটা আছে নাজা, অথবা আমরা যদি চিন্তা করি আর্টোকার্পাস হেটেরোফাইলাস, অথবা আমরা যদি চিন্তা করি লেবিও রুহিতা, লেবিও কালবাসু। দেখো খেয়াল করো, এই দুটো জানাসের নাম হচ্ছে লেবিও, কি লেবিও রুহিতা এবং লেবিও কালবাসু, এই দুটোর নাম হচ্ছে কি, এই দুটোই প্রজাতি, দুটো প্রজাতি মিলে একটা হলো গণ, গণটার নাম হলো লেবিও। গণটার নাম কি লেবিও, LABEO। এটা হচ্ছে তোমার রুই মাছের বৈজ্ঞানিক নাম এবং কালীবাউস মাছের বৈজ্ঞানিক নাম। তাহলে এই দুটো প্রজাতি মিলে একটা গণ হয়, সেই গণটার নাম হলো লেবিও। আবার এদের মিলে হয় সিপ্রিনি গোত্র, গোত্র নাম কি সিপ্রিনি। এই লেবিও কালবাসু, লেবিও
রুহিতা, তারপরে অ্যামব্লাই ফ্যারাঙ্গোডন মলা, অ্যামব্লাই ফ্যারাঙ্গোডন একটা প্রজাতি, ইয়াজানাস, অ্যামব্লাই ফ্যারাঙ্গোডন পান্টিয়াস টিটু, এই টিকটু, এগুলো মিলে হবে একটা গোত্র, সেই গোত্রর নাম হবে সিপ্রিনিনি। সেই গোত্রের নাম কি? সিপ্রিনিনি। তারপরে একাধিক সিপ্রিনিনি এবং সাইপ্রিনিডি, এগুলো কয়েকটা গোত্র মিলে হবে একটা, সেইটা হচ্ছে সিপ্রিনিফর্মেস, সিপ্রিনিফর্মেস বর্গ। এরকম কতগুলো বর্গ, সিপ্রিনিফর্মেস, তারপরে পার্সিফর্মেস, তারপরে ক্লুপিফর্মেস, এগুলো অনেকগুলো বর্গ মিলে একটা হয় শ্রেণী, সেই শ্রেণীর নাম হলো অস্টিকথিস। অস্টিকথিস, কন্ডিকথিস, এই সবগুলো মিলে একটা পর্ব হবে, এবং অনেকগুলো শ্রেণী আছে, এগুলো মিলে একটা পর্ব হবে। এমফিবিয়া, র্যাপটাইলিয়া ইত্যাদি শ্রেণী মিলে একটা পর্ব হবে, সেই পর্বের নাম হবে, মানে ফাইলামের নাম হবে কর্ডাটা। এরকম কতগুলো পর্ব, যেমন প্রোটোজোয়া, পরিফেরা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা ইত্যাদি পর্ব নিয়ে একটা রাজ্য হবে, সেই রাজ্যের নাম হবে এনিমালিয়া, মানে কিংডম এনিমালিয়া। তাহলে আমরা এইভাবে একাধিক কি পর্ব মিলে একটা রাজ্য পাবো। তাহলে রাজ্য হলো কি? সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ সবচেয়ে বড় প্রাণী গোষ্ঠীর সমাহার। আমরা এবার নামকরণে চলে যাব। কোনো বিশেষ প্রাণী বা প্রাণী গোষ্ঠীর নির্দিষ্ট নামে শনাক্তকরণের পদ্ধতিকে বলা হয় নামকরণ। আমাদের বুঝতে হবে নামকরণ। নামকরণ দ্বিপদ নামকরণ আছে, ত্রিপদ নামকরণ আছে। দ্বিপদ নামকরণ হচ্ছে যখন কোনো প্রজাতিকে দুটি পদের মাধ্যমে, অর্থাৎ জেনাস এবং স্পেসিস নামের মাধ্যমে কোনো প্রজাতির নামকরণ করা হয়, তাকে দ্বিপদ নামকরণ বলে। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন, এবং এই দ্বিপদ নামকরণের কতগুলো নিয়মাবলী আছে তোমরা জানো। এই দ্বিপদ নামকরণে প্রত্যেকটা প্রজাতির দুটি পদ থাকবে, একটা জেনাসের পদ আর একটা হচ্ছে স্পেসিস পদ। এবং জেনাসের পদের প্রথম অক্ষর হবে বড় হাতের, আর স্পেসিসের সবগুলো অক্ষর হবে কি? ছোট হাতের। যেমন হোমো সেপিয়েন্স, দেখো এখানে হোমো এইচ বড় হাতের এবং সেপিয়েন্সের সবগুলো অক্ষরই ছোট হাতের। এবং হাতে লিখলে বৈজ্ঞানিক নামগুলোর নিচে আলাদা আলাদা দাগ টানতে হবে, অর্থাৎ জেনাস এবং স্পেসিসের নিচে আলাদা আলাদা আন্ডারলাইন করতে হবে। এবং এগুলো যদি আমরা টাইপ করি তাহলে এগুলো ইটালিক হরফে টাইপ করতে হবে, এবং এগুলো ভাষা হতে হবে ল্যাটিন বা ল্যাটিনকৃত। এবং যে নামটা প্রথমে প্রকাশিত হবে অগ্রাধিকার ভিত্তিতে সেই নামটাই প্রকাশ করতে হবে, এবং সেই নামটা অগ্রাধিকার পাবে। যে নামকরণ প্রথম করবে তার নামটাই অগ্রাধিকার পাবে। তাহলে আমরা চলে যাবো এবার ত্রিপদ নামকরণ। যখন একই প্রজাতির প্রাণীদের মধ্যে যদি কোনো ভৌগোলিক বিস্তরণের কারণে যদি এদের অঙ্গসংস্থানিক বা বৈশিষ্ট্যগত কোনো পার্থক্য দেখা যায়, তখন তাদেরকে আরো ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো গোষ্ঠীতে ভাগ করা হয়। তখন সেই নামকরণ তিনটা পদের মাধ্যমে এদেরকে কি করা হয়? চিহ্নিত করা হয়। সেই তিনটা পদ সহ নামকরণটাকে বলা হচ্ছে ত্রিপদ নামকরণ। যেমন প্যাসার ডোমেস্টিকাস নাইলোটিকাস। প্যাসার ডোমেস্টিকাস একটা প্রাণী আছে, তোমরা জানো, এটা হচ্ছে একটা চড়ুই আর কি, নীল নদের চড়ুই এবং আমাদের ইউরোপিয়ান চড়ুই এবং নীল নদের চড়ুইয়ের মধ্যে পার্থক্য লক্ষ্য করা গেছে। সেজন্য এটা পাখি বিজ্ঞানী হ্যাজেল প্রথমে ত্রিপদ নামকরণ প্রকাশ করেন, এবং এটাকে মূলত তিনটা পদের মাধ্যমে নামকরণটা করেন এবং এদেরকে উপপ্রজাতি হিসেবে চিহ্নিত করেন। অর্থাৎ ত্রিপদ নামকরণের মাধ্যমে যে প্রাণীটাকে চিহ্নিত করেন সেই প্রজাতিটাকে বলা হচ্ছে উপপ্রজাতি। ICZN ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। নামকরণের নিয়মাবলী আমি বললাম তোমাদের। এই দেখো নীল নদ ইউরোপিয়ান চড়ুই পাখির ছবি দেখো, খেয়াল করো। এটা হলো প্যাসার ডোমেস্টিকাস নাইলোটিকাস, দেখো এটার ছবিটিতে কালারটা কিরকম। আর এটা হলো প্যাসার ডোমেস্টিকাস, এটা আমাদের অঞ্চলে সাধারণত থাকে। এই হলো দুটো চড়ুই দুই অঞ্চলের। প্রাণী শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। তাত্ত্বিক প্রয়োজনীয়তা। একটি প্রাণীর সম্বন্ধে জ্ঞান লাভ করলে ওই গোষ্ঠীর অন্যান্য প্রাণীর সম্বন্ধে ধারণা জন্মে। কম পরিশ্রম ও অল্প সময়ের মধ্যে প্রাণী জগতের অনেক সদস্য সম্পর্কে জানাও শেখা যায়। প্রাণীকুলের জাতিজনির বিভিন্ন তথ্য পাওয়া যায়। নতুন প্রজাতি শনাক্ত করতে মূলত শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা রয়েছে। আর ফলিত প্রয়োজনীয়তা হচ্ছে জনস্বাস্থ্য, কৃষি ও বনের ক্ষতিকর প্রজাতি
উদ্দেশ্যে শ্রেণীবিন্যাস নির্দিষ্ট প্রজাতির সঠিক পরিচয় দান করে, অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন প্রাণী বাছাই, বন্যপ্রাণী সংরক্ষণে সাহায্য করে, ভূতাত্ত্বিক ঘটনাবলী নিখুঁত চিত্র তুলে ধরতে এবং কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের পশু পাখি উদ্ভাবনে কি ফলিত প্রয়োজনীয়তা অপরিসীম। আমরা চলে যাব প্রাণী জগতের পর্বগুলোকে প্রধানত দুভাগে ভাগ করা হয়। একটা হলো মেজর ফাইলা, একটা হলো মাইনর ফাইলা, অর্থাৎ প্রধান পর্ব আর হলো গৌণ পর্ব। যেসব পর্বের প্রজাতির সংখ্যা অনেক বেশি, প্রজাতির সদস্যরা বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যাদের জ্ঞাতিতাত্ত্বিক অবস্থান সুদৃঢ় তাদেরকে প্রধান পর্ব বলে। অর্থাৎ এই ক্ষেত্রে তোমরা বুঝছো কিনা আমি জানি না, যাদের প্রজাতির সংখ্যা অনেক বেশি, অর্থাৎ যে পর্বের প্রজাতির সংখ্যা অনেক বেশি, প্রজাতির সদস্যরা বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ এরা বাস্তুতন্ত্রে এমন এমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে অন্য প্রাণীরা তা করে না, এবং যাদের জ্ঞাতিতাত্ত্বিক অবস্থান, অর্থাৎ যাদের তোমার কি বলবো, যাদের অবস্থানটা ওখানে সুদৃঢ়, অর্থাৎ যাদেরকে এক সময় দেখা যায় এটাকে বলা হয় এটা অমেরুদণ্ডী না এটা মেরুদণ্ডী এরকম বলে, যেমন বলবক্সকে কেউ কেউ বলে উদ্ভিদ, কেউ কেউ বলে প্রাণী, এদের অবস্থানটা আজও সুদৃঢ় হয়নি। কিন্তু এই মেজর পর্বের প্রাণীদের অবস্থানগুলো সুদূর, যেমন কর্ডাটা পর্ব। আর মাইনর পর্ব হচ্ছে যেসব পর্বের প্রজাতি সংখ্যা নগণ্য, মানে অনেক কম, প্রজাতির বাস্তুতান্ত্রিক গুরুত্ব নেই বললেই চলে, এবং যাদের জ্ঞাতিতাত্ত্বিক অবস্থান অস্পষ্ট তাদেরকে তোমার গৌণ পর্ব বা মিজেলিয়াস পর্ব বলা হয়। তাদেরকে কি বলে, গৌণ পর্ব বলে, যেমন প্ল্যাকোজোয়া এবং টিনোফোরা। অর্থাৎ এদের অবস্থানটা খুব নগণ্য, প্রজাতির সংখ্যা খুব নগণ্য, এদের বাস্তুতান্ত্রিক গুরুত্ব নেই বললেই চলে, এবং এদের জ্ঞাতিতাত্ত্বিক অবস্থান অস্পষ্ট, অর্থাৎ এদের অবস্থানটা কোথায়, একবার দেখা যায় এদেরকে এক স্থানে রাখা হয়, পরবর্তীতে অন্য স্থানে নিয়ে যাওয়া হয়, এই জন্য এদেরকে গৌণ পর্ব বা মাইনর ফাইলা বলে। আমরা প্রধান পর্বগুলো খেয়াল করব। এক নম্বরে হলো পরিফেরা, 2 নম্বর হলো নিডারিয়া, 3 নম্বর হলো প্লাটিহেলমিনথেস, 4 নম্বরে নেমাটোডা, 5 নম্বর হলো মোলাস্কা, 6 নম্বর হলো অ্যানেলিডা, 7 নম্বর হলো আর্থ্রোপোডা, 8 হলো একাইনোডার্মাটা এবং 9 হলো কর্ডাটা। তো আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব, দেখি কতটুকু আজকে আলোচনা করতে পারি আমরা। পরিফেরা, পরিফেরা শব্দটি ল্যাটিন শব্দ পোরাস অর্থ ছিদ্র বা অস্ট্রিয়া, এবং ফার অর্থ বহন করা। অর্থাৎ দেখো আমরা খেয়াল করি, এই যে দেখো এই প্রাণীদের গায়ে অসংখ্য ছিদ্র আছে, যে এগুলো ছোট ছোট এগুলো কি ছিদ্র, এই জন্য এদেরকে পরিফেরা বলা হয়। এদের দেহে অসংখ্য অস্ট্রিয়া নামক ছিদ্র থাকে, এদের দেহে নালীতন্ত্র থাকে, ক্যানেল সিস্টেম থাকে এদের দেহে। এই নালীতন্ত্রগুলো এদের দেহে অন্তঃকঙ্কাল স্পিকিউল বা স্পঞ্জিন নির্মিত তন্তু দ্বারা গঠিত। এদের দেহে বিশেষ ধরনের কোষ থাকে, সেই কোষটার নাম হলো কোয়ানোসাইট কোষ। এই কোয়ানোসাইট কোষগুলোকে অনেক সময় কলার কোষ বলা হয়। এদের দেহের মাঝখানে একটা গহ্বর থাকে, সেই গহ্বরটার নাম হলো স্পঞ্জোসিল, এবং সেই গহ্বরটা যে ছিদ্রের মাধ্যমে বাইরে উন্মুক্ত হয় সেই ছিদ্রটার নাম হলো অস্কিউলাম। উদাহরণ হলো দেখো তোমরা এখানে স্কাইফা আছে, সাইকন আছে, তারপরে ইউস্পঞ্জিলা, তারপরে আছে স্পঞ্জিলা আছে, এগুলো হলো তোমার পরিফেরা পর্বের প্রাণীর উদাহরণ। তারপরে নিডারিয়া, গ্রিক নিডি অর্থ রোম কাটা, এবং ল্যাটিন শব্দ এরিয়া অর্থ সংযুক্ত থেকে মূলত নিডারিয়া শব্দটির উৎপত্তি। এরা মূলত ডিপ্লোব্লাস্টিক প্রাণী, মানে দ্বিস্তর বিশিষ্ট প্রাণী। এদের 2 স্তরের মাঝখানে যে অকোষীয় অংশটা থাকে সেই অংশটার নাম হলো মেসোগ্লিয়া। এদের দেহে পলিপ এবং মেডুসা নামক 2টি দশা থাকে। এই পলিপ দশাটা হচ্ছে বলা হয় পুষ্টি সংগ্রহকারী দশা, আর মেডুসা দশাটাকে বলা হয় তোমার প্রজনন দশা। এদের দেহে নিডোসাইট সেল থাকে, কি থাকে নিডোসাইট সেল, এবং যেটা নেমাটোসিস্ট বহন করে, যেটা ব্যাটারির মতো যে একটা অংশ সেই অংশটাকে বলা হয় নেমাটোসিস্ট বহন করে। এদের দেহের যে কেন্দ্রীয় গহ্বর সেটার নাম হলো সিলেন্টারন। নাম কি? সিলেন্টারন। নিডারিয়া প্রাণী দেখো এখানে অনেকগুলো প্রাণী দেওয়া আছে, জেলিফিশ, তারপরে স্টক জেলিফিশ, বক্স জেলিফিশ, বিভিন্ন ধরনের জেলিফিশ, হাইড্রোইডা, তারপরে হাইড্রা ইত্যাদি মূলত নিডারিয়া পর্বের প্রাণীগুলো আমরা এখানে ছবির মাধ্যমে দেখাইছি। তারপরে হলো প্লাটিহেলমিনথেস, গ্রিক প্লাটিস অর্থ চ্যাপ্টা, হেলমিন্থ অর্থ কৃমি, অর্থাৎ এই সকল কৃমির দেহ চ্যাপ্টা, ফিতা বা পাতার মতো। এরা ত্রিস্তর বিশিষ্ট প্রাণী।
এরা এসিলোমেট, ওদের দেহে কোনো গহ্বর থাকবে না, এই জন্য এদেরকে এসিলোমেট বলা হয়। দেহ পাতা বা ফিতার মতো চ্যাপ্টা। প্যারেনকাইমা বা মেসেনকাইমা কলা থাকে কোথায়, যে গহ্বরটা থাকে পৌষ্টিকনালী এবং দেহ প্রাচীরের মাঝখানে যে কলাটা, সেই কলাটা মূলত প্যারেনকাইমা কলা দ্বারা পূর্ণ থাকে। এদের দেহে শিখা কোষ থাকে। শিখা কোষটা আসলে এমন এক ধরনের কোষ, যে কোষের একটা নির্দিষ্ট অংশে ফ্লাজেলাগুলো অনেকটা কি করে শিখার মতো, আগুনের শিখার মতো আন্দোলিত হয়, সেই জন্য এটার নামকরণ করা হয়েছে শিখা কোষ। এরা মূলত পরজীবী, উদাহরণ হচ্ছে ফেসিউলা হেপাটিকা এবং টিনিয়া সুলিয়াম। আমরা ছবি দেখি, খেয়াল করো, এটা হলো ফেসিউলা হেপাটিকা আর এটা হলো টিনিয়া সুলিয়াম। এটা দেখতে অনেকটা পাতার মতো চ্যাপ্টা, আর এটা দেখতে অনেকটা ফিতার মতো চ্যাপ্টা। আমরা চলে যাব নেমাটোডা। গ্রিক নেমাটোস অর্থ সুতা এবং ইডুস অর্থ আকৃতি এবং হেলমিন্থ অর্থ হচ্ছে কৃমি। এদের দেহ অনেকটা সুতার মতো আকৃতি বিশিষ্ট কৃমি। এরা সুডোসিলোমেট এবং দেহটা অখণ্ডায়িত, অর্থাৎ দেহ কোনো খণ্ডায়ন নেই। সুডোসিলোমেট আমি আগেও বলেছি, যদি সিলোমটা অপ্রকৃত থাকে, অর্থাৎ দেহ গহ্বর, দেহ প্রাচীর এবং পৌষ্টিকনালীর মাঝখানের গহ্বরটা কোনো পেরিটোনিয়াম দ্বারা আবৃত থাকে না, তখন সেই গহ্বরকে বলা হয় সিডোসিলোমেট। এদের নলের ভেতরে নল, অর্থাৎ পৌষ্টিকনালীটা এমন যে এদের নলের, এই দেখো আমরা দেখাই যে ছবি, যে এটা নল ভিতরে নল থাকে, অর্থাৎ পৌষ্টিকনালী থাকে, এই জন্য এটাকে নলের ভিতরে নল বলা হয় মূলত। শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র অনুপস্থিত। এদের দেহটা ইলাস্টিন এবং অকুশী, অর্থাৎ দেহটা টান দিলে একটু কি হয়, একটু প্রসারিত হয়, লম্বা হয় আকৃতিতে, কিন্তু বেশিক্ষণ টানলে কিন্তু এদের পৌষ্টিকনালীটা ছিঁড়ে যায়। এদের যৌন দৃঢ়তা লক্ষ্য করা যায়, অর্থাৎ পুরুষ এবং স্ত্রী প্রাণী বাহ্যিকভাবে চিহ্নিত করা যায়। পুরুষ প্রাণীর পেছনের অংশটা পাকানো থাকে, এই জন্য এদেরকে যৌন দৃঢ়তা বলা হয়। উদাহরণ হচ্ছে অ্যাসকারিস লুম্ব্রিকর্ডিস, লুয়া লুয়া। এটা হচ্ছে আমাদের কেঁচো কৃমি, আর লুয়া লুয়া হচ্ছে চোখের মধ্যে এক ধরনের কৃমি হয়, সেই কৃমিটার নাম হচ্ছে লুয়া লুয়া। আমরা খেয়াল করবো, এই যে পৌষ্টিকনালী, এই যে দেখছো শেষ প্রান্তটা বাঁকা এবং এখানে পিনিয়াল সিটি থাকে, এইটা হলো মেল অ্যাসকারিস আর এটা হলো ফিমেল অ্যাসকারিস। এখানে ছবিগুলো সব দেওয়া আছে এবং বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা। এটা হচ্ছে একেবারে বাস্তব কৃমি, যেটা এটা ছবিটা এখানে দেখানো হয়েছে। তারপরে হলো মোলাস্কা। লেটিন মোলাস্কাস অর্থ হচ্ছে সফট, অর্থাৎ নরম মাংস, অর্থাৎ এদের মাংসালো দেহটা, দেহ নরম মাংসালো এবং দেহ অখণ্ডায়িত, অর্থাৎ দেহে কোনো খণ্ডায়ন নেই। এরা প্রকৃত সিলোমেট, অর্থাৎ দেহ প্রাচীর এবং পৌষ্টিকনালীর মাঝখানে যে গহ্বরটা, সেটা পেরিটোনিয়াম দ্বারা আবদ্ধ থাকে। এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম, অর্থাৎ কোনো প্রাণীকে যদি সমান দুটি ভাগে ভাগ করা যায়, তখন তাদেরকে বলা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। এদের ম্যান্টেল এবং ক্যালসিয়াম কার্বনেট নির্মিত করে। এদের দেহ গহ্বর যে আবরণটাকে বলা হচ্ছে ম্যান্টেল, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট নির্মিত খোলকের ভিতরে যে পর্দাটা থাকে, সেটার নাম হলো ম্যান্টেল। আর এদের খোলক সবসময় ক্যালসিয়াম কার্বনেট নির্মিত খোলক থাকে। খোলক বাহ্যিক হতে পারে, আভ্যন্তরীণ হতে পারে। তোমরা দেখো সেপিয়া, ললিগো, এদের খোলকটা কিন্তু ভিতরে থাকে, আভ্যন্তরীণ খোলক থাকে। এদের দেহের গহ্বরটাকে বলা হয় হিমোসিল, অর্থাৎ এদের দেহটা রক্ত দ্বারা পূর্ণ থাকে, এই জন্য এটাকে বলা হিমোসিল। এদের দেহে রেডুলা থাকে। ব্যতিক্রম ঝিনুক, অর্থাৎ ঝিনুকের দেহে সাধারণত রেডুলা থাকে না। রেডুলা এবং ইউ আকৃতির পৌষ্টিকনালী, এদের পৌষ্টিকনালীটা ইউ আকৃতি, মানে যেখান থেকে মুখছিদ্র শুরু হয়েছে, সেখানে আবার পাশাপাশি যায় পায়ের ছিদ্রটা উন্মুক্ত হয়েছে, এই জন্য দেখতে অনেকটা ইউ আকৃতি। দেখেন এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে, পাইলা, হেলিক্স, লিমেক্স, ডেন্টালিয়াম, মাইটিলাস, অক্টোপাস, ইউনিও। এই যে অক্টোপাসে কিন্তু তোমরা কি দেখো না, খোলক দেখো না, এবং এই ললিগু আছে, ললিগুতেও খোলক নাই, কিন্তু ললিগুর আভ্যন্তরীণ খোলক দেখে, আর বাকিগুলো খোলক আছে। ইউনিও, এটা হচ্ছে জিনুক, এটার আরেকটা নাম আছে লেমিলিডেন্স, নতুন নাম কাইটন। এগুলো মূলত হচ্ছে মোলাস্কান্স। তারপরে অ্যানেলিডা, নলাকার দ্বিপার্শ্বীয় প্রতিসম কিউটিকল প্রকৃত সিলমযুক্ত প্রাণী, অর্থাৎ এদের দেহ নলাকার, দেহটা দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং সমস্ত দেহ কিউটিকল দ্বারা আবৃত থাকে। এদের প্রকৃত সিলম থাকে, এদের প্রকৃত খণ্ডায়ন উপস্থিত, অর্থাৎ এদের দেহকে বাহ্যিক এবং আভ্যন্তরীণভাবে খণ্ডায়িত। যেমন তোমরা কেঁচু দেখছো, অনেকগুলো খণ্ড বা এনুলি সমন্বয়ে কেঁচুটা গঠিত। প্রতিটি খণ্ডকে নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ থাকে। রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির। চলন অঙ্গ সিটি বা প্যারাপোডিয়া, অর্থাৎ এদের চলন অঙ্গে কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে সিটি থাকে, কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে প্যারাপোডিয়া থাকে। এই যে দেখো, এইটা হচ্ছে প্যারাপোডিয়া, এইটা হচ্ছে প্যারাপোডিয়া, আর রেচনাঙ্গ এটার নাম হচ্ছে নেফ্রিডিয়া। এই সবগুলো এখানে দেয়া আছে, এগুলো উদ্দীপক হিসেবে কাজ করে, প্রশ্ন করার সম্ভাবনা আছে। এ হলো অ্যানেলিডা পর্বের প্রাণীগুলো। তোমরা দেখো এদের দেহগুলো খণ্ডায়িত, যে কেঁচুর দেহ অসংখ্য খণ্ড সমন্বয়ে গঠিত। এই যে মাঝখানের যে অংশটা, এটার নাম হচ্ছে ক্লাইটেলাম। এরকম সমস্ত প্রাণীগুলোই মূলত অ্যানেলিডা পর্বের প্রাণীগুলো খণ্ডায়িত। তারপরে হলো আর্থ্রোপোডা। দেখো আর্থ্রোপোডার ছবি এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর্থ্রোপোডা
এই তোমরা জানো আর্থ অর্থ হচ্ছে সন্ধিযুক্ত পদ, পোড়া অর্থ হচ্ছে পদ, এদের দেহ অসংখ্য সন্ধিযুক্ত, তোমরা জানো এগুলো আর্থপোড়া। সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট অ্যান্টেনা পুঞ্জাক্ষী থাকে, বহিকঙ্কাল কাইটে নির্মিত এবং নিয়মিত মুচিত হয়। হিমোসিল মালপিজের নালিকা, কক্সাল, অ্যান্টেনাল বা ম্যাক্সিলারি গ্রন্থি থাকে। অর্থাৎ এদের রেচনতন্ত্র হিসেবে মালপিজের নালিকা থাকতে পারে, কক্সাল কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে কক্সাল গ্রন্থি থাকে, কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে অ্যান্টেনাল বা ম্যাক্সিলারি গ্রন্থি থাকে। আর দেহগহ্বর রক্ত দ্বারা পূর্ণ থাকে, এই জন্য এদেরকে হিমোসিল বলা হয়েছে। এদের বহিত কঙ্কাল কাইটে নির্মিত এবং নিয়মিত মুচিত হয়, অর্থাৎ শেডিং হয়, অর্থাৎ দেহটা খোলস বদলায়। অ্যান্টেনা পুঞ্জাক্ষী থাকে, সন্ধিযুক্ত উপাঙ্গ, তোমরা দেখো খেয়াল করে এই যে অ্যান্টেনা পুঞ্জাক্ষী, এই যে অ্যান্টেনা পুঞ্জাক্ষী আছে, এই দেখছো এই অ্যান্টেনা। তারপরে পুঞ্জাক্ষীগুলো এখানে থাকে সাধারণত, তোমরা দেখতে পাচ্ছ না কারণ পুঞ্জাক্ষী এই অংশটা, এই এখানে হচ্ছে পুঞ্জাক্ষী, এখানে পুঞ্জাক্ষীগুলো দেখা যাচ্ছে না। যাই হোক, এ হলো তোমার আর্থপোড়া। উদাহরণ হলে আর্থপোড়া তোমরা জানো এপিস ইন্ডিকা আছে, তারপরে তোমরা যে চিংড়ি মাছ খাও ম্যাক্রোব্রাকিয়াম ওজেনবার্গি আছে। তারপরে একাইনোডার্মারা দেখো খেয়াল করো, একাইনাস, অ্যাস্টেরিয়াস, হলোথুরিয়া, ইকাইনাস, অফিডার্মা, তারপর হচ্ছে অ্যান্টেডন, এগুলো সব একাইনোডার্মাটন প্রাণী। একাইনোডার্মাটন প্রাণীগুলো ছাড়াও এদের থাকে মূলত কি ওয়াটার ক্যানেল সিস্টেম থাকে, তারপরে পেডিসিলারি থাকে, স্পাইন থাকে। তো দেখো এদের দেহ পঞ্চৌরীয় প্রতিসম, আমরা খেয়াল করবো এদের দেহটা কি পঞ্চৌরীয়, 1 2 3 অর্থাৎ সমান 5টি অংশে ভাগ করা যায়, এই জন্য এটার নামকরণ করা হয়েছে পঞ্চৌরীয় প্রতিসম। দেহ কণ্টকময়, স্পাইন পেডিসিলারি নামক বহিকঙ্কাল যুক্ত। দেখো এই কণ্টকময় দেহ, কণ্টকে যে দেহে অসংখ্য কণ্টক থাকে, কাটা থাকে, সমস্ত দেহে কাটা থাকে। তারপরে বলছিলাম কি স্পাইন বা পেডিসিলারি নামক বহিকঙ্কাল যুক্ত, মৌখিক এবং বিমৌখিক তলে বিভক্ত, অর্থাৎ দেহ এটা মুখ ছিদ্র একদিকে আবার বিপরীত দিকে পায়ের ছিদ্র, এই জন্য এটাকে বলা হয়েছে ওরাল এবং অ্যাবোরাল তলে বিন্যস্ত। পানি সংবহনতন্ত্র রয়েছে, আমরা একটু আগে বলছি যে এটা হচ্ছে পানি সংবহনতন্ত্র। তারপরে হচ্ছে যে নালীপদ আছে, এই যে নালীপদ, এইগুলোকে বলা হয় নালীপদ, এগুলোকে টিউব ফিট বলা হয়। যে দেখো টিউব ফিট ইংরেজিতে বলা হয় টিউব ফিট, বাংলায় বলা হয় কি নালীপদ। তারপরে যে এই নালীপদ মূলত চলনাঙ্গ হিসেবে কাজ করে। হিমোসিল এবং হিমাল এবং পেরিহিমাল তন্ত্র সংবহনের কাজ করে, অর্থাৎ এছাড়াও এক ধরনের তন্ত্র থাকে, সেই তন্ত্রের নাম হচ্ছে হিমাল তন্ত্র বা পেরিহিমাল তন্ত্র। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা বাড়ির একটা কাজ আমি দিয়ে দিই, প্রাণী বৈচিত্র্যে মানব অস্তিত্বের জন্য সুরক্ষা কবচ। তোমরা ব্যাখ্যা করবে এটা, প্রাণী বৈচিত্র্য না থাকলে আমাদের অস্তিত্ব টিকতো না কেন, সেই সময় তোমরা ব্যাখ্যা লিখবে। পারলে তোমরা আমাকে ইমেল করবে, আমার প্রথম পেজে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আমাকে ইমেল করবে। এছাড়া আছে চ্যাপ্টার কৃমি ও গোল কৃমির মধ্যে তুলনা করতে হবে তোমাদের, চ্যাপ্টার কৃমি এবং গোল কৃমি কারা এবং তাদের পার্থক্য কি, সেগুলো তোমরা তুলনা করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকবে।